এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এবং এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, রূপনারায়ণ নদ, যেটা এখন ওইখানটাতে আমরা যাব একটু পরে। রূপনারায়ণ নদ আগে এই জায়গাটা থেকে বয়ে যেত। মায়েস উপন্যাস যেটা আছে তার লাইন এখানটাতে লেখা আছে। 1911 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মাত্র 1100 টাকার বিনিময়ে এই প্লটটি কিনেছিল। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে এরকম একটা মূর্তি করা আছে, দেখতেই পাচ্ছ। এটা লেখার ঘর। এই যে চেয়ারটা রয়েছে, ওই চেয়ারটায় বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানাটা খুলে দিতেন। তখন বাদশাহ পাঁচিলটা ছিল, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন, 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। এটা চিকিৎসা ঘর। উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এখানটায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খাতা বা বই রেখে অনেক উপন্যাস লিখে গেছে। সেই ব্রিটিশ আমলে এই বাড়িতে অনেক স্বদেশীদের আনাগোনা ছিল। রামের সুমতির সেই পিয়ারা গাছ, সেই পিয়ারা গাছের মোড়া অংশ কিন্তু এই জায়গাটাতে এখনও আছে। এই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি। ব্লগ উইথ এক্সপ্লোরার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ফ্রম শরৎচন্দ্র কুটি। এখন আমরা চলে আসছি শরৎচন্দ্র কুটিতে, পানিত্রাস গ্রামের এটা হচ্ছে দেউলিয়ার পানিত্রাস গ্রামে এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুটি। কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে সমতাবের, কারণ এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এবং এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, রূপনারায়ণ নদ, যেটা এখন ওইখানটাতে আমরা যাব একটু পরে। রূপনারায়ণ নদ আগে এই জায়গাটা থেকে বয়ে যেত, পুরো এই জায়গা থেকে বয়ে যেত, আর বাড়িটা একদম রূপনারায়ণ নদের সাইডে ছিল। তখনকার দিনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই রূপনারায়ণ নদের ধারে জেলেদের সাথে কথা বলতো বলে এই গ্রামের যে সমস্ত লোক ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে একদম এক ঘরে করে দিয়েছিল এবং এই জায়গাটার নাম দিয়েছিল সমতাবের। তবে এই গ্রামটার নাম হচ্ছে পানিত্রাস গ্রাম আর এই জায়গাটার নাম হচ্ছে সমতাবের। আর চলো এরপরে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ভেতরে ঢুকবো। আর জানি আপনারা রেগে আছেন, কারণ অনেক দিন লং ট্যুরের ভিডিও আসেনি। তবে একটা লং ট্যুরের ভিডিওর ভোটের জন্য আপনাদেরকে কমিউনিটি ট্যাবে দিয়েছিলাম, তো কিছুজন দিয়েছো, ভোট দিয়েছো, আর কিছুজন দাওনি। কেন দাওনি ভাই? তোমাদের চ্যানেল, তোমরা যা বলবে আমি সেখানেই যাব, কেন দিচ্ছ না? তো কিছু লোক দিয়েছে ভোট, সেই বেসিসে আমার টিকিট রেডি। তো যারা জানোনি যে আমি কোথায় যাব বলে ভোট দিয়েছিলাম, মানে কমিউনিটি ট্যাবে জিজ্ঞেস করেছিলাম, তো দেখে আসো কমিউনিটি ট্যাবে, একটু নিচে গেলেই পেয়ে যাবে। পাচ্ছ বিখ্যাত উপন্যাস লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এই যে পাঁচিরের এই যে এই বাড়িটা। আমরা আসছি স্কুটি নিয়ে। আর যদি আপনারা এখানে আসতে চান তাহলে আপনারা প্রথমে হাওড়া থেকে 15 টাকার বিনিময়ে মেছেদা, পাঁশকুড়া, মেদিনীপুর বা খড়গপুর লোকাল ধরে খুব সহজে চলে আসতে পারেন এই দেউলটি স্টেশনে। দেউলটি স্টেশনের বাইরে থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলে সামনে দেখতে পাবে NH যাচ্ছে, NH রোড। NH কোনটা সেটা আমার ঠিক মনে নেই, তবে হাই রোড দেখতে পেয়ে যাবে। হাই রোডের সামনে ওখানে টোটো স্ট্যান্ড আছে। টোটোতে 20 টাকার বিনিময়ে আপনারা খুব সহজে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে চলে আসতে পারেন। চলো বাড়ির দিকে যাব এবার এবং বাড়ির ভেতরে কি আছে দেখাবো। এই প্লেসটা কভার করতে আসার কথা ছিল আমার আগের সপ্তাহে, বাট আপনাদেরকে বলেছিলাম যে আমার খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল, তাই আসতে পারিনি। আজকে আমি চলে আসছি স্কুটি নিয়ে এই জায়গাতে। তবে আপনারা এলে ট্রেনে করে আসবেন। আর একটা রেস্ট্রিকশান দেব, এখানে আসতে হলে আপনি ট্রেনে করে যখন আসবেন, ট্রেনে টাইম লাগবে দেউলটি আসতে 1.5 ঘন্টার মতো। তবে আপনাদেরকে বলে দেবো সাউথ ইস্টার্ন রেলওয়ে ভাই, একটু আগে থেকে বেরোবেন, কারণ 1 ঘন্টা 2 ঘন্টা লেট করবেই করবে। চলো বাড়ির সামনে এখন দাঁড়িয়ে আছি। এই যে আমার পেছনেই বাড়ির গেট। আর এখানকার টাইমিংটা আগে বলে দিই। এখানকার টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপরে একদম বন্ধ হয়ে যায়। আবার 3:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। এই যে বাড়ির গেট। গেটের সামনে মায়েস উপন্যাস যেটা আছে তার লাইন এখানটাতে লেখা আছে। চলো এবার বাড়ির ভেতরে ঢুকবো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1876 সালের 15ই সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দারিদ্র ব্রাহ্মণ পরিবারে। গ্রামের সবাই তাকে ন্যাড়া নামেই ডাকত।
পাঁচ ভাই বোনের দারিদ্র সংসারে শৈশবকাল কেটেছে তার ভাগলপুরে মামার বাড়িতে। তবে জীবনের শেষের দিকের সময়টা কাটিয়েছেন তিনি এই দেউলটির পানিত্রাস গ্রামের এই ছোট্ট ঘরটাতে। মাঝে মাঝে তিনি হাওড়ার শিবপুরেও থাকতেন, ওখানেও তার একটা বাড়ি ছিল। তবে রামের সুমতি থেকে শুরু করে পথের দাবি, পল্লী সমাজ, আরও যে সমস্ত বিখ্যাত উপন্যাসগুলো আছে তার বেশিরভাগটাই লেখা এই ছোট্ট ঘরটাতে। বন্যার সময় ঘরের আশেপাশে থাকা আর বাড়িগুলো ভেঙে গেলেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তৈরি এই বাড়িটি কোনোভাবে রক্ষা পেয়েছে। এই যে বাড়ির আশেপাশের এলাকা, আশেপাশে এরকম গাছ লাগানো আছে। 1911 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মাত্র 1100 টাকার বিনিময়ে এই প্লটটি কিনেছিল এবং 1923 সালের দিকে এই বাড়ির কাজকর্ম শুরু হয় এবং বাড়িটি তৈরি করতে সেই সময় খরচা হয়েছিল 17,000 টাকার মতো। এই বাড়িতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে তার ভাই ভেদানন্দ চট্টোপাধ্যায়ও থাকতেন এবং তার দ্বিতীয় স্ত্রীও এই বাড়িতেই থাকতেন। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে এরকম একটা মূর্তি করা আছে, দেখতেই পাচ্ছ। এখানে তার জন্মসাল 1876-এর 15ই সেপ্টেম্বর এবং মৃত্যু হয়েছিল 1938 সালের 16ই জানুয়ারি। এই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি। ভেতরে ঢোকা যাক এবং বাড়ির ভেতরে কি কি আছে দেখব। আগে নিচের পোর্শনটা দেখি, তারপরে উপরে উঠব। দাদাকে পাবে। দাদার নাম কি? আমার নাম টুবাইপতি। দাদা এখানেই থাকো? এই পাশে আমার বাড়ি। এই পাশেই বাড়ি। আর দাদা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এবং বলে দেবে কি আছে। তো শোনো কি আছে। এইটা লেখার ঘর। এই যে চেয়ারটা রয়েছে ওই চেয়ারটায় বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানালাটা খুলে দিতেন, তখন বাঁশঝাড় পাঁচিলটা ছিল, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। ওনার লাঠি রয়েছে, লক্ষ্য রাখুন, একদম কোণে জুতো কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2 নম্বর র্যাকে। লাঠির ঠিক পাশেই যে ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রীর মৃত্যুসজ্জায় ছবি রয়েছে। শরৎচন্দ্রের নিচে যে ইজি চেয়ারের নিচে যে ছবিটি দেখতে পাচ্ছেন ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা হচ্ছে ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। এটা লিখতেন, এটা লেখার ঘর। ওই ওনার সময় জানলাটা খুলে দিতেন, তখন বাঁশঝাড় আর পাঁচিল ছিল, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। এটা লিখতেন, এটা লেখার ঘর। এটা বৈঠকখানার ঘর, এখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন, 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, ওটা নাতি নাত বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন। ওটা বেলজিয়াম কাঁচের আয়না, তখনকার দিনে অত্যন্ত দামি কাঁচ হচ্ছে বেলজিয়াম কাঁচ। এটা সব বিপ্লবীদের মিটিং হতো। নেতাজি এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস, বাঘাযতীন। নদীপথে আসতেন, হারকিন লণ্ঠন জ্বালিয়ে ঘরে বসে মিটিং। একদম কোণে দেখুন গড়গড়া রয়েছে, উনি তামাক খেতেন। তার পাশে এটা ভালভসে রেডিও রয়েছে। এটা বুক সেলফ, 4টে দিকের বই উনি যে কোনো দিক দিয়ে টেনে বার করতেন। এটা জল চৌকি, উনি বিছানায় বসে লেখালেখি করতেন। এটা চিকিৎসা ঘর, উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন, গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপর এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। আর এই যে কাটা অংশ পেয়ারা গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ।
আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি নাকেতে সোনা নোলক পরিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। সামনের পুকুর থেকে মাছ। আর এইটা হচ্ছে সিমেন্টের ঠেক, পেয়ারা গাছটা আগে এর উপরে ঠেক দিয়ে রাখা ছিল। এটা ঠাকুর রয়েছে, লক্ষ্য রাখুন, রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। এটা ধানের গোলা কালোটা। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল দোতলা। 78-এ বন্যে রান্নাঘরটা পড়ে যেত, রান্নাঘরটা তৈরি হয়নি। ফাঁকা জায়গাতে দোতলা রান্নাঘর ছিল। আর এইটা হচ্ছে বিপ্লবীদের সেই পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। আস্তে আস্তে ওপরে যাবেন, ওপরে বেডরুম আছে। এই যে দরজাটা দেখতে পাচ্ছ, যখন বিপ্লবীরা সেই সময় আসতো, সেই বিপ্লবীদের যাওয়ার জন্য এটা হচ্ছে গোপন দরজা। ব্রিটিশ সৈন্যরা চলে আসতো, তখন এই দরজা দিয়ে বিপ্লবীরা পালিয়ে যেত। চলো এবার ওপরের দিকে যাই। দেখতে পাচ্ছ সিঁড়িতে হচ্ছে সেই আমলে যে লাল রঙের মেঝে করতো, সেই লাল রঙের মেঝে এই সিঁড়িতে আছে। এখনকার বাড়িতে মার্বেল, সব মার্বেল। আর এখানটায় আবার দেখো, আবার নকশা করা মেঝে দেখতে পাচ্ছ, এই লাল আর এইটা হচ্ছে এমনি সিমেন্টের কালার, এরকম নকশা করা কি সুন্দর মেঝে। আর এই হচ্ছে বারান্দা, এই হচ্ছে বারান্দা। আর এই হচ্ছে বেড। দেখতে পাচ্ছ এখনো ঘড়ির টটো করে আওয়াজ আসছে, কিন্তু ঘড়ি চলছে এখনো। এই হচ্ছে বেড। এখানেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থাকতেন। আর এটা হচ্ছে ঘরের আলমারি। আর এই হচ্ছে বড় বারান্দা। এইখানে একটা বসার জায়গা আছে। এখানটাতেও একটা ঘর, মনে হচ্ছে তার দ্বিতীয় স্ত্রীর ছবি। আর সেটা হচ্ছে কার ছবি দেখতে পাচ্ছি না ঠিক করে। এই হচ্ছে আলমারি, এখানে আলমারি। আর পাখির শব্দ, সামনেই এই পুকুর। এই হচ্ছে এখানে পাখি রাখা হয়েছে। এগুলো কি পাখি আমার নাম জানা নেই ঠিক, তো তোমরা যদি জানো কমেন্টে জানিও। আর এই যে পাঁচিরটা দেখতে পাচ্ছ, এই পাঁচিরের একদম, এই পাঁচিরটা তখন ছিল না, এখানে পাঁচিরটা পরে দেওয়া হয়েছে। এবং সেই যে সেই এখানে দেখতে পাচ্ছ রূপনারায়ণ নদ, এই রূপনারায়ণ নদ তখন এই ঘরের একদম সাইড দিয়ে যেত, মানে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে বয়ে যেত। পরে পরে বালি জমে জমে নদী এখন ওখানে চলে গিয়েছে। কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়িটা কিনেছিল এই একদম নদীর সাইডে করবে বলে, এই নদীটা, এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এই গাড়ির ওখান থেকে বয়ে যেত। কিন্তু নদী এখন সেখানে চলে গেছে। যে এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে উঠানো যায়। এইখানটাতেই আপনাদেরকে বললাম এই পাশটাতে নদী যেত, মানে এখানটায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খাতা বা বই রেখে অনেক উপন্যাস লিখে গেছে। পেছন দিকটায় চলে এলাম, এই পেছন দিকটা আপনাদেরকে দেখিয়েছি, এই যে পেছন দিক। আর যখনই আপনি মনে করবেন সেই ব্রিটিশ আমলে এই বাড়িতে অনেক স্বদেশীদের আনাগোনা ছিল, তাদের মধ্যে অনেক বিখ্যাত বিখ্যাত স্বদেশী এই বাড়িতে এসেছে, সেই বাড়িতেই এখন আপনি ঘুরে বেড়াচ্ছেন। মানে একটা আলাদাই মুহূর্ত, মানে স্বদেশেই ঘুরে বেরিয়েছে, সেই এখানে স্বদেশীরা ঘুরে বেড়াতো, সেই বাড়িতেই আপনি এখন ঘুরে বেড়াচ্ছেন। এখনও বাড়িটা কিন্তু মজবুত আছে। আর এই পেছন দিকটা দেখাবো, এরকম বাঁশ বাগানে একদম ভর্তি। আর পাঁচিরটা, এই যে এখান থেকে পাঁচিরটা শেষ। পেছন দিকটা একদম ভৌতিক একটা পরিবেশ, মানে রাত্রেবেলা যারা ভূতে ভয় পায় তাদেরকে এখানটায় ছেড়ে দিলে মানে তাদের ভয় লাগবেই, একদম শিওর। একদম একটা ভৌতিক পরিবেশ। এখনই এখানটায় পুরো ফাঁকা। এইটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইডটা, ফ্রন্ট থেকে ভিউ। হ্যাঁ, ওটা হচ্ছে ওই পুকুরের, ওই যে সামনে যে পুকুরটা, ওই পুকুরটাতেই সেই মাছের নুলুক, গণেশ কার্তিক নামে দুটো মাছ, তাদের নাকে নুলুক আছে। যাকে ডাকতো, গণেশকে ডাকলে গণেশ আসতো,
কার্তিকের ডাকলে কার্তিক আসতো। আর এই যে এখানটায় সেই পেয়ারা গাছ ছিল, রামের সুমতির সেই পেয়ারা গাছ, সেই পেয়ারা গাছের মোড়া অংশ কিন্তু এই জায়গাটাতে এখনও আছে, কিছুটা অংশ বেঁচে আছে, তবে পুরোটা নেই। সেই পেয়ারা গাছ এখনও আছে। আর এইখানে এই বড় বারান্দা ফ্রন্ট এলিভেশনের সামনে, এবং এখানে লোক বসতো। আর টালিগুলো আবার চেঞ্জ করেছে মনে হয়, না রং করছে, টালিগুলো আবার রং করছে। ওয়েদার কোড রং মারছে। ও, টালিগুলোতে রং করা হয়েছে। তবুও এখনও বর্ষাকাল হলে কী হবে, এখনও আমাদের মতো লোক আসছে একটা দুটো করে। এই তো তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম, নিচে উপরে এবং বাগানটায় দেখালাম, পিছনের যে বাগানটা। চলো সামনের বাগানটা বেশি দেখানো হয়নি, সামনের বাগানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দিই, তারপরে বাইরে বেরিয়ে রূপনারায়ণ নদ বেরিয়ে এলে একদম ডান সাইডে যে রাস্তাটা আছে, মানে যেটা নদীর দিকে, এই রাস্তা দিয়ে চলে এলে, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে এলে দেখতে পাবে সমাধি। এই যে সমাধি, এখানে 3টে সমাধি দেখতে পাবে। মেন যে সমাধি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, এই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি, দেখতে পাচ্ছ ওখানটায় লেখা আছে। এবং তার পাশেই আছে তার ভাই স্বামী বেদানন্দর সমাধি। এবং এই ঘেনটায় হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর সমাধি। এখানটায় 3 জনের সমাধি আছে। আর এই যে বাড়িটা, প্রথম স্ত্রীর নাম হচ্ছে শান্তি দেবী। যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রেঙ্গুনে থাকতেন তখন বিয়ে করেছিলেন, তবে রেঙ্গুনে প্লেগ বা এরকম একটা মরণ রোগের আসার জন্য তার ছেলেসহ তার প্রথম স্ত্রী শান্তি দেবী রেঙ্গুনেই মারা যায়। তারপরে এখানে এসে এই হিরণময়ী দেবীকে বিয়ে করেছিলেন। হিরণময়ী দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মারা যাওয়ার পর প্রায় 23টা বছর এই বাড়িতেই কাটিয়েছিলেন। এই প্রায় দেখানো শেষ। বাড়ির বাগান থেকে শুরু করে বাড়ির পাশে সমাধি, বাড়ির ঘরগুলো তো দাদা খুব ভালো করে এক্সপ্লেন করে বললই কী আছে, কী ইতিহাস। আর বাড়ির পাশে যেই রূপনারায়ণ নদ, চলো এবার নদের দিকে যাওয়া যাক। চট্টোপাধ্যায়ের বাড়ি হচ্ছে এই জায়গাটায়। ওখান থেকে একটু হেঁটে এলেই একটা রাস্তা দেখতে পেয়ে যাবে, সিমেন্টের রাস্তা একদম চলে গেছে নদীর ধারে। ওই রাস্তা দিয়ে সোজা চলে গেলে নদীতে পৌঁছে যাবে। সরি, আবার শুধু নদী বলে ফেলছি, এটা হচ্ছে রূপনারায়ণ নদ। রূপনারায়ণ নদ দেখতে পাচ্ছ, বিশাল বড়। আর এইখানে একটা ভুটভুটি আসছে, এই যে দূরে। হাই, সেখানটায় ব্রিজ হচ্ছে এই দিকটায় পাবো, এই নদীটা বেঁকে ওই পাশে গেছে। হাই, সেখানটায় হচ্ছে আমাদের থার্মাল পাওয়ার প্রজেক্টের 3টে চিমনি দেখা আছে। ক্যামেরাতে দেখা যাচ্ছে না, ক্যামেরায় কিছু নেই, খালি চোখে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে বিশাল বড় নদ। আর জোয়ার আসছে দেখতে পাচ্ছ, জল হচ্ছে, এই যে জল আসছে। আর কিন্তু এখানটায় পিকনিকের জন্য এরকম বসার বেঞ্চ করা হয়েছে। বিকেলবেলা এখানটায় প্রচুর লোক হয়। হ্যাঁ, এখানটায় পুরো বেঞ্চই করা হয়েছে ওপাশ অবধি। এখানটায় পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়, মানে শীতকালে যে পিকনিক হয় এখানটায় এসে পিকনিক করতে পারো। আর ওখানটায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আছে, ওটাও ঘুরে দেখতে পারো। চলো, আজকের ভিডিও তাহলে এতটাই ছিল। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। পরে কিছু ব্লগ আসবে এরপরে লং ট্যুরের আগে। তার আগে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন, বাই বাই।